সম্মানিত দর্শক, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অ্যাবসলিউটলি একটি পলিটিক্যাল অ্যানালিটিক্স। এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে এটা যেভাবে বলা যাচ্ছে না, আর এটা যে ঘটবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। মূলত দুবাইতে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবরটি সারা বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের যারা তৃণমূলে গেয়ার আপ হয়েছিলেন বিভিন্ন মানুষ, তারা ভীষণভাবে আতঙ্কিত অনুভব করছেন। আওয়ামী লীগের যে সকল এজেন্ট, যে সকল কর্মী, যে সকল শুভানুধ্যায়ী যারা সরকারের মধ্যে আছেন, রাষ্ট্রযন্ত্রে মানে প্রশাসন যন্ত্রে আছেন, যারা ব্যবসায়ীদের মধ্যে আছেন, জনগণের মধ্যে আছেন, ভোল পাল্টে গেছেন, কেউ জামাতে মিশেছেন, কেউ বিএনপিতে মিশেছেন, তাদের সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এবং এটাই জীবন। এটা জীবন এই কারণে যে মানুষ আশা এবং নিরাশার দোলাচলে চলতে থাকে। যেমন ধরেন, আপনি খুব বেশি আশাবাদী একটা বিষয়, ভীষণ রকম আশাবাদী, তো অনেক দিন খুব স্বপ্ন দেখলেন, আজ এটা হবে, কাল এটা হবে, পরশু এটা হবে, কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটলো। সেই দুর্ঘটনাটা অন্য সময় হলে আপনার গায়ে লাগতো না। যদি বিপদের দিনে আপনার এই দুর্ঘটনাটা ঘটতো, আপনি হয়তো গায়েই মাখতেন না। কিন্তু আপনি যেহেতু একটা সুখের স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়টিতে এরকম একটি বিপদের ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে আপনার, যাকে বলা হয়, সমস্ত হিসাব এলোমেলো হয়ে যাবে। তো সেই দিক থেকে আওয়ামী লীগ গত ২ মাস ধরে, অর্থাৎ সরকারের প্রথম ১ মাস তারা আশায় ছিল তারেক রহমান সাহেব তাদেরকে একটা সুযোগ দেবে, রাজনীতি করার অনুমতি দেবে, এবং যেহেতু আমরা ভোট দিয়েছি, আমরা সরকারের অংশীদার হব, খুব দ্রুত নেত্রী ফিরে আসবে, আমরা ইলেকশন করতে পারবো, রাজনীতি করতে পারবো, অফিসগুলো খুলে দেবে, এরকম ১ মাস তারা বেশ একটা গিয়ার আপের মধ্যে ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, কিছুই হচ্ছে না, আগের মতো মব হচ্ছে। আওয়ামী লীগ অফিসগুলোকে খোলার চেষ্টা করেছেন, সেখানে আরও বেশি অতীতের ইনুস জামানার চাইতেও বেশি জুলুম অত্যাচার হচ্ছে। তারপর ৩২ নম্বরের সামনে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। এখানে ছেলে নেই, বুড়ো নেই, নারী নেই, পুরুষ নেই, যারাই ৩২ নম্বরের সামনে একটু দাঁড়াচ্ছে, অমনি পুলিশ এবং বিএনপি যারা নেতাকর্মী তারা হামলে পড়ছেন। তখন আওয়ামী লীগের লোকজনের মধ্যে একটা, যাকে বলা হয়, মানে একটা প্রশ্নবোধক চিহ্ন, একটি আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেটরি সাইন আপ, এক্সক্লামেটরি, এটা শুরু হয়ে গেল। এ কি হলো? আমরা ভারতের কথা মতো, দাদাদের কথা মতো ভোট দিলাম, শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা দিল্লি থেকে, কলকাতা থেকে তাদেরকে নির্দেশনা দিলেন যে তোমরা বিএনপিকে ভোট দাও, বিএনপিকে ভোট না দিলে জামাত ক্ষমতায় চলে আসবে, আর জামাত যদি ক্ষমতায় আসে তা আজীবনের জন্য আমরা নিষিদ্ধ হয়ে যাব, কাজেই মন্দের ভালো, বিএনপিকে ভোট দাও। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ঘটনাগুলো এমনভাবে ঘটলো, সবাই মনে করলো যে আরে এর সাথে তো ইউনূসের জামানাই ভালো ছিল। সেখানে কারো ক্ষমতা ছিল না, বিএনপির ক্ষমতা ছিল না, জামাতের ক্ষমতা ছিল না, এনসিপির ক্ষমতা ছিল না, একটা মগের মূল্যক ছিল। আর সেই মগের মূল্যকের মধ্যে যারা একটু মব করার চেষ্টা করতো তাদেরকে খুব সহজে কিছু মালপানি দিয়ে, কিছু সাহায্য করে, সহযোগিতা করে তাদেরকে ম্যানেজ করা যেত। তো এটিতে ভালো ছিল। কেন আমরা এই ঝামেলায় জড়াতে গেলুম? এই যখন কথাবার্তা, ঠিক সেই সময়টাতে হঠাৎ পার্লামেন্ট আইন করে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের মাথায় বাস পড়লো। হায় হায়, এ তো দেখি মানে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের কপালই এরকম, তারা মনে করলো যে আমাদের বোধহয় সারাটা জীবন এইভাবেই মানে নিষিদ্ধের বিরুদ্ধে, তারপরে ক্ষমতার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেই আমাদেরকে আসলে সব কিছু অর্জন করতে হবে, কারো দয়া মায়া চলবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ালো এবং গত ২ মাস ধরে তারা বিভিন্ন হুমকি দিয়ে, ধামকি দিয়ে, তাদের নেত্রী বিভিন্ন কথাবার্তা বলে, তাদের নেতারা বিভিন্ন কথাবার্তা বলে, এবং প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগের মানে তাদের অসংখ্য নয়, কি বলবো, হাজার হাজার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং মোসাদের দেয়া
হয়তো আমি বলতে পারি না। কোনো গোপন সফটওয়্যার, যে সফটওয়্যার তারা কিনেছিল রাষ্ট্রের জন্য, সেই সফটওয়্যারের কোনো কপি তাদের কাছে থাকতে পারে। তার মাধ্যমে তারা প্রতি মুহূর্তে একের পর এক গোপন বৈঠক করে যাচ্ছে। কখনো কখনো কোনো বৈঠকে মানে হাজার হাজার নয়, মানে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে। কি সফটওয়্যারের মাধ্যমে? সেখানে রাজনীতির মঞ্চে যেভাবে শেখ হাসিনা বক্তব্য দেন, সেভাবে বক্তব্য দিচ্ছেন এবং কিছু কিছু এইভাবে ভিডিও ফুটেজ মানে অনেক নেতা, আওয়ামী লীগের লোকজন তারাই এটা প্রচার করে দেন। যেমন সাইদ খোকন সাহেব, ঢাকার মেয়র, তার একটা ভিডিও ফুটেজ সাম্প্রতিক সময়ে এসে অসাধারণ চমৎকার গলায় তিনি কথা বলছেন সন্ন্যাসী বাবার মতো করে, লম্বা লম্বা চুল, কিন্তু তার কথার যে দীপ্তময়তা, তার যে দৃঢ়তা এবং যেভাবে রাজনীতির পরিপক্কতা নিয়ে তিনি সেই কথাগুলো বলছিলেন, এটি সাইদ খোকন সাহেব যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি এত সুন্দর করে বলতে পারেনি। ফলে বিদেশে গিয়ে মনে হচ্ছে তার রাজনীতির যে প্রজ্ঞা, সাহস, ভাষার যে শৈলীটা, এটা বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে তার একটা আকর্ষণিক, একটা অজানুলম্বিত নয়, মানে ঘাড় পর্যন্ত তার যে লম্বা চুল, তার মুখে যে দাড়ি, একটা দেবত্ব দেবত্ব ভাব সেখানে চলে আসছে। তো এগুলো মানে কখনো জাহাঙ্গীর কবির নানক সাহেব, কখনো বাহাউদ্দিন নাসিম সাহেব, কখনো এই সাইদ খোকন সাহেব, তারা এই ধরনের হালকা ছোট ছোট ভিডিও, এটা বোধহয় পার্টিরই একটা ফোরামের যাকে বলা হয় সিদ্ধান্ত অনুযায়ী, এগুলো তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যেন আলোচনা চলে, বিতর্ক চলে।